নমস্কার, আপনারা দেখছেন জেলার ১ নম্বর অনলাইন টিভি চ্যানেল বীরভূম আরসি টিভি। আপনাদের সঙ্গে আমি শুভাশিস। শুরু করছি আজকের সংবাদ। বিস্তারিত সংবাদে যাওয়ার আগে দেখে নেব সংবাদ শিরোনাম। রেল ওভারব্রিজ নির্মাণ কাজে বিলম্বিত হওয়ায় স্থানীয়দের পথ অবরোধ। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বীরভূম সফরে তৈরি বোলপুরের হেলিপ্যাড। অনুব্রত মণ্ডলকে স্বাগত জানাতে তৈরি হয়েছে বোলপুর শহরে গেট। সতীপীঠ কঙ্কালীতলায় সাধু সন্তদের আসন ও বস্ত্র বিতরণ। লোকপুর থানার উদ্যোগে দুর্গাপুজোয় ক্লাব কর্তাদের চেক বিতরণ। স্বচ্ছতা হি সেবা 2024 কর্মসূচি পালিত হচ্ছে লোকপুরে। জেলা তৃণমূলের ত্রাণ সামগ্রী বিতরণ শেউরির আলুন্দা পঞ্চায়েতে। গরিব ও দুস্থ বেনিফিশিয়ারিদের মুরগির বাচ্চা বিতরণ মোরারোয়ে। আজ সোমবার 23শে সেপ্টেম্বর সকাল থেকে পথ অবরোধে নামলেন সিউড়ির হাটজন বাজারের স্থানীয় বাসিন্দারা। তাদের এমন পথ অবরোধের মূল কারণ হলো এলাকার রেল ওভারব্রিজ নির্মাণ কাজে বিলম্বিত হওয়া। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, বছরের পর বছর ধরে রেল ওভারব্রিজ তৈরির কাজ চলার কারণে তাদের চরম সমস্যায় পড়তে হচ্ছে। রাস্তাঘাটের অবস্থা বেহাল হয়ে পড়েছে। যানবাহন চলাচল অসুবিধা হওয়ার পাশাপাশি সাধারণ মানুষদের যাতায়াতের নানান সমস্যা হচ্ছে। এছাড়াও রাস্তা দিন দিন খারাপ হয়ে যাওয়ার কারণে দুর্ঘটনা লেগেই রয়েছে। বছরের পর বছর ধরে কাজ সম্পূর্ণ না হওয়ায় স্থানীয় মানুষেরা চরম অসুবিধার মুখোমুখি। অন্যদিকে সামনেই দুর্গাপুজো, আর এই দুর্গাপুজোর আগেও রেল ওভারব্রিজ নির্মাণের কাজ শেষ হবে না। সুতরাং ভোগান্তি থেকেই যাচ্ছে। এসবের প্রতিবাদেই পথ অবরোধে নামলেন সিউড়ির হাটজন বাজার এলাকার বাসিন্দারা এবং তাদের সঙ্গে দেখা যায় তৃণমূল নেতৃত্বের একাংশকেও। এদিন স্থানীয় তৃণমূল নেতৃত্ব জানান, অবরোধ করার আমাদের মানসিকতা নাই। আমাদের এই রাস্তাটা খুব বিজি রাস্তা, যে রাস্তাটা ভগ্ন অবস্থায় দীর্ঘ 4 মাস ধরে পড়ে আছে। রেলকে বারবার জানানো সত্ত্বেও কাজ করছিল না। আজকে এলাকার পাবলিক এত উত্তেজিত হয়ে এবং গাড়ি উল্টিয়ে যাওয়ার জন্য এখানে পথ অবরোধ করা হয়। সেখানে আমিও সামিল হয়েছি। বহুবার কাউন্সিলর প্রতিনিধি চিঠি করেছে রেলকে, এসডিওর অফিস থেকেও বারবার চিঠি করা হয়েছে, ডিএমের কাছ থেকেও চিঠি করা হয়েছে। রাস্তাটা করছিল না। ওনারা প্রতিশ্রুতি দিলেন আগামী কাল থেকে এই রাস্তার কাজ শুরু করবে এবং 3 তারিখের মধ্যে রাস্তা সম্পূর্ণ কমপ্লিট হয়ে যাবে, এই আশ্বস্ত করলেন। আমরা 3 তারিখ পর্যন্ত অপেক্ষা করব রাস্তা কীভাবে ওনারা করছেন, তারপর পরবর্তী পদক্ষেপ করা যাবে। এর আগেও তো বৈঠক হয়েছিল রেলের অফিসে, যে চেয়ারম্যান ছিল, এসডিও ছিল, সেখানে তো সিদ্ধান্ত হয়েছিল রাস্তা। শুধু রেলের অফিসে নয়, এর আগে এসডিওর অফিসে, এসডিও চেম্বারেও মিটিং হয়েছিল, তার রেজুলেশন হয়েছিল। তারপর রেলের অফিসেও মিটিং হয়েছিল, সেখানেও রেজুলেশন হয়েছিল এবং সেখানে সম্মতি হয়েছিল সেপ্টেম্বরে ওনারা রাস্তাটা ঠিক করে দেবে, সেপ্টেম্বরের মধ্যে ক্লিয়ার করে দেবে। আজকে 23 তারিখ, আমরা দেখছি এতে কাজ করার কোনো মানসিকতা নাই। আমরা বাধ্য হয়ে আজকে পথ অবরোধে নেমেছিলাম এবং তাতে ওনারা আশ্বস্ত করেছেন কালকে থেকে ওনারা কাজ করবেন। যদি না করে পরবর্তী পদক্ষেপ আমরা করব। এই রাস্তাটা মূলত এখন কাদের দায়িত্বে? এখন রেলের দায়িত্বে। আগে পিডব্লিউডির দায়িত্বে ছিল। যখন রেলের ওভারব্রিজ করা হয় তখন রেল এটা হ্যান্ডওভার নেয়। সেই দিকে রেল ভগ্ন অবস্থায় রেখে দিয়েছে। 2-3 বার জেলা পরিষদ থেকেও এই রাস্তাটা কাজ করা হয়েছিল, কিন্তু দেখা যাচ্ছে রেল আর কোনো কাজ করছে না। আমরা বারবার বলা সত্ত্বেও বহু মানুষের ক্ষতি হয়েছে, কারোর হাত ভেঙেছে, কারোর পা ভেঙেছে, কারোর গাড়ি ভেঙেছে। আমরা বাধ্য হয়ে, একটা মানুষও মারা গেছে কদিন আগে, তাই আজকে বাধ্য হয়ে আমরা এটা করতে হয়েছে। পবিত্র দাস, আমি এখানকার স্থানীয়। পাশাপাশি রোড কন্ট্রাক্টর কোম্পানির সাইড ইনচার্জ পেন্টু সিং জানান, কাজটা শুরু করছি, হ্যাঁ করে দিয়ে আপনার এই ময়লার আগে আমরা কমপ্লিট করে দেবো, ঠিক আছে। দীর্ঘদিন তো রাস্তা ভগ্ন অবস্থায় রয়েছে, না একটু আমাদের তো কাজ তো করতে, এইগুলো কাজগুলো ঢালাই কাজ কমপ্লিট করে দিয়ে আমরা এই কদিন পরের মধ্যে আমরা কাল থেকেই শুরু করে দিচ্ছি পুরো আপ টু কাজটা, ঠিক আছে। এখন কি তারা অবরোধ তুলে নিয়েছেন? হ্যাঁ তুলে নিয়েছেন অবরোধ। কতক্ষণ চলেছিল অবরোধ? অবরোধ ওই আপনার কোথায় আধ ঘন্টা।
আপনারা কি আশ্বাস দিলেন কদিনের মধ্যে রাস্তা? এই আমাদের মোটামুটি ধরে দিন 10 এই মহল্লার আগে আমরা কমপ্লিট করে দেবো চেষ্টা এত করছি। লুজিং কাজ হচ্ছে কেন, কি কারণে? লুজিং কাজ হচ্ছে দেখুন, এর মধ্যে আবার বৃষ্টি টিষ্টি হয়েছে প্রচণ্ড, 2-4 দিন ওয়েদারও একটু ছিল, তারপরে আমাদের কাজটা কিছু ব্যালেস্টও ফেলেছি আমরা, এই সাইডে পাথর টাথর ফেলেছি আমরা, ঠিক আছে। হ্যাঁ কাজ কি দুটো হবে? হ্যাঁ কাল থেকে শুরু হবে। কতদিনের মধ্যে হয়ে যাবে? ধরেন আপনার ওই 10 দিন ধরে রাখুন, 10-12 দিন। আজ থেকে না, কাল থেকে শুরু করবো, ঠিক আছে। ঢালাই পর হ্যাঁ আজকে ঢালাইটা করবো। কি নাম আপনার, কি বলেন পিন্টু সিং। আপনি? হ্যাঁ আমরা কোম্পানি হিলসা কোম্পানি আমরা সাইড ইনচার্জ ম্যানেজার। পার্থ দাসের রিপোর্ট, বীরভূম RCTV সিউড়ি। এখন বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। সব থেকে ভালো চিকিৎসা সবচেয়ে কম খরচে, সবচেয়ে কম খরচে। সব থেকে ভালো চিকিৎসা সবচেয়ে কম খরচে, সবচেয়ে কম খরচে। বিশ্বমানের স্বাস্থ্য পরিষেবা মিলবে দিনে রাতে, বিশ্বমানের স্বাস্থ্য পরিষেবা মিলবে দিনে রাতে। মণি মহেশ হসপিটাল, মণি মহেশ হসপিটাল, মণি মহেশ হসপিটাল, মণি মহেশ হসপিটাল। মণি মহেশ হসপিটাল, দুবরাজপুর, বীরভূম। ফিরে এলাম বিরতির পর। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বীরভূম সফরে প্রস্তুতি পর্ব তুঙ্গে। আগামীকাল মঙ্গলবার 24শে সেপ্টেম্বর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বীরভূম তথা বোলপুরে প্রশাসনিক বৈঠকে আসছেন, তাই তার আসার প্রস্তুতি পর্ব যুদ্ধকালীন তৎপরতায় চলছে গতকাল রবিবার 22শে সেপ্টেম্বর থেকে। এদিকে যেমন তৈরি হচ্ছে হেলিপ্যাড, অন্যদিকে গীতাঞ্জলি প্রেক্ষাগৃহে সাজো সাজো রব। হেলিপ্যাড পরিদর্শনে আসেন বীরভূম জেলা পরিষদের সভাধিপতি ফাইজুল হক ওরফে কাজল শেখ ও নানুরের বিধায়ক বিধানচন্দ্র মাঝি। হেলিপ্যাডের জায়গায় ঠিকঠাক কাজ চলছে কিনা খতিয়ে দেখেন এবং খোঁজখবর নেন জেলা পরিষদের সভাধিপতি ফাইজুল হক ওরফে কাজল শেখ ও নানুরের বিধায়ক বিধানচন্দ্র মাঝি। আশা করা যায় আজকের মধ্যে হেলিপ্যাড তৈরির কাজ সম্পন্ন হয়ে যাবে। এদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বীরভূম সফর আসার আগে মন্ত্রী চন্দ্রনাথ সিনহা জানান, 24 তারিখ এখন কি আছে? দেখুন, মুখ্যমন্ত্রী 24 তারিখ আসছেন, বীরভূমে রিভিউ মিটিং হবে। আমরা তৈরি আছি, যে আমরা জানতাম হয়তো পুজোর পরে বা পুজোর আগে হবে, সেজন্য উনি আসছেন। আমরা এলাম, একটু দেখতে এলাম, কারণ উনি মিটিং করে হয়তো লাঞ্চ করে বেরিয়ে যাবে, তাই একটু পরে ডিএম সাহেবও আসছে, এসডিও সবাই আসছে, আমরাও ঘুরে আসছি এবং আমাদের প্রস্তুতি ঠিক আছে। কবে আসছেন উনি আসছেন 24 তারিখ, 24 তারিখ পরশু। 24 তারিখই বৈঠক? 24 তারিখ বৈঠক করে বেরিয়ে যাবেন? বৈঠক করে বেরিয়ে যাবে। তারাপীঠে পুজো দেওয়ার কি কোনো কথা রয়েছে? না, এই মুহূর্তে কোনো খবর এরকম নেই। অনুব্রত মণ্ডল কালকে বের হচ্ছেন জেল থেকে, সব কিছু ঠিকঠাক থাকে, তাহলে কি অনুব্রত মণ্ডলের সঙ্গে কি মুখ্যমন্ত্রী দেখা হবে, এরকম কি কোনো প্রোগ্রাম? দেখুন, কি হবে না হবে সেটা পরের ব্যাপার। উনি কাল বেরোচ্ছেন, সেটা আমরা জানি। তারপরে উনি কবে আসবেন না আসবেন সে ডেটগুলো পরে জানতে পারবো, আমরা সেইভাবে তৈরি আছি। দাদা, অনুব্রত মণ্ডল যেদিন জামিন হয়ে আসছেন সেদিনই মুখ্যমন্ত্রীও আসছেন, কতটা তাৎপর্যপূর্ণ? দেখুন, মুখ্যমন্ত্রী কালকে বর্ধমান করছেন, বর্ধমানে মিটিং করে উনি পরশুদিন বীরভূমে আসছেন। এখানে এটা হয়তো কোয়েনসাইড হয়েছে, তাই এ নিয়ে আমি কোনো মন্তব্য করব না। পাশাপাশি দিন হেলিপ্যাড পরিদর্শন করতে আসা বীরভূম জেলা পরিষদের সভাধিপতি ফাইজুল হক ওরফে কাজল শেখ বলেন, প্রস্তুতি যুদ্ধকালীন তৎপরতায় কাজ চলছে। আমাদের মানবিক মুখ্যমন্ত্রী বঙ্গজননী বাংলার মা বীরভূম জেলা মাটিতে, রাঙামাটিতে পা রাখছেন। স্বভাবতই বীরভূম জেলাবাসীর একটা খুশির আবেগ, আনন্দে সব উৎফুল্ল হয়ে আছে। কালকে প্রশাসনিক বৈঠক হবে। বীরভূম জেলার বিভিন্ন এরিয়া, বন্যা যে কবলিত এরিয়াগুলো আছে, সেই এরিয়াগুলো সম্বন্ধে প্রশাসনিক দপ্তরের কাছ থেকে খবর নেবেন। শুধু বীরভূম নয়, সারা বাংলার বিভিন্ন প্রান্তে তিনি ঘুরছেন, বিচরণ করছেন, আপনারা দেখতে পাচ্ছেন। আর কালকে 1টা নাগাদ বোলপুর আসবে। তাই এখানে যেমন হেলিপ্যাড তৈরি হচ্ছে, অন্যভাবে আমাদের যে বোলপুরের যে গীতাঞ্জলি প্রেক্ষাগৃহ আছে, ওর পিছনে হেলিপ্যাডটা প্রস্তুত করা হচ্ছে।
রাঙা বিতানের ওখানে এরিয়া যে সংলগ্ন এরিয়াগুলো সব ঠিকঠাক করা হচ্ছে, কারণ মুখ্যমন্ত্রী আসবেন, স্বভাবতই তার নিরাপত্তার বিষয়টা লক্ষ্য রেখে প্রশাসনিক লেভেল থেকে সব দিক দিয়ে যুদ্ধকালীন তৎপরতায় কাজ শুরু হয়েছে। জেলা পরিষদের সভাধিপতি হিসেবে আপনি পরিদর্শন করছেন এবং কাজ দেখছেন। আমি একজন সৈনিক হিসাবে কাজ পরিদর্শন করি। জেলা পরিষদ সভাধিপতি হিসাবেও যেমন দেখা আমার নৈতিক কর্তব্য দায়িত্বের মধ্যে পড়ে, আর মুখ্যমন্ত্রীর একজন দলনেত্রীর সৈনিক হিসাবেও আমি এবং নানু বিধানসভা বিধায়ক দুজনাই গোটা এরিয়াগুলো পরিদর্শন করছি। যে এরিয়া নামার সম্ভাবনা আছে, এই হেলিপ্যাডে নামতে পারেন উনি গীতাঞ্জলি প্রেক্ষাগৃহের পেছনে হেলিপ্যাডটা নামতে পারেন, উনি দুবরাজপুর থেকে বাই রোডেও আসতে পারেন, সে রাস্তাগুলো, তারপর এখানে আমাদের এখানে থাকার সম্ভাবনা আছে, যদি থাকেন সেখানটা, সবগুলোই আমরা একটু পরিদর্শন করে দেখে নিচ্ছি যে ঠিকঠাক আছে কি না। দাদা, জেলা পরিষদের সভাপতি যে আছেন আমাদের বীরভূমের সভাপতি, ওনার নিয়ে কোনো কথা হয়েছে কিছু? না, এখনও পর্যন্ত কোনো কথা হয়নি। রাজ্য নেতৃত্বের পক্ষ থেকে কোনো নির্দেশ আসেনি, এলে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে। তবে আমাদের কাছে একটা খুশির হওয়া যে আমাদের অভিভাবক তিনি বেল পেয়েছেন, জামিনে মুক্ত হয়েছেন, তিনি বীরভূমের রাঙামাটিতে পা রাখছেন, যিনি পিছিয়ে পড়া বীরভূম জেলাকে এগিয়ে নিয়ে গেছেন। আমরা তার সৈনিক হিসাবে আমরা কাজ করেছি এবং তার অবর্তমানে বীরভূম জেলার দায়িত্বে স্বয়ং দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজেখানে তুলে নিয়েছিলেন। সর্বদা তিনি যে বীরভূম জেলা কোর কমিটি করে বীরভূম জেলা পরিচালনা করেছেন, আমরা দুটো নির্বাচন পার করেছি, ভালো রেজাল্ট করেছি। টিম অনুব্রত হিসাবে সকলে মিলিতভাবে সংঘবদ্ধ একত্রিতভাবে কাজ করেছি। সর্বতই এবার আমাদের অভিভাবকহীন বীরভূম ছিল, সে অভিভাবকের চেয়ারটা খালি আছে, সভাপতির চেয়ারটা খালি আছে, সেই চেয়ারটা এসে তিনি বসবেন। কাজের প্রস্তুতি কতটা? আগামীকাল মুখ্যমন্ত্রী আসার যে কাজের প্রস্তুতি যুদ্ধকালীন তৎপরতা চলছে, কয়েক ঘন্টার মধ্যে কমপ্লিট হয়ে যাবে। কাজী আমিরুল ইসলামের রিপোর্ট, বীরভূম RCTV, বোলপুর। এখন বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। ফিরে এলাম বিরতির পর। প্রায় 2 বছর অনুব্রত মণ্ডল তিহার জেলে বন্দী ছিলেন, কিন্তু এবার সিবিআই ও ইডির করা মামলা থেকে জামিন পেয়েছেন তিনি। তাই এবার তিহার জেল থেকে অনুব্রত মণ্ডলের বীরভূমের বাড়িতে ফেরার পালা। খুব স্বাভাবিকভাবে অনুব্রত মণ্ডলের অনুগামীরা খুবই খুশি ও আনন্দিত, কারণ বহুদিন পর অনুব্রত মণ্ডল তার নিজের বাড়িতে ফিরছেন। এই খুশিতে অনেক তৃণমূল কর্মী সমর্থকরা কোথাও আবির খেলা, আবার কোথাও মিষ্টিমুখ করাচ্ছেন। সামনেই বাঙালির সর্বশ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসব। এই দুর্গোৎসবে মেতে উঠেছে বাঙালিরা। বোলপুর শহরে সাজো সাজো রব দুর্গোৎসবের আগেই, কিন্তু দেখা গেল আগামীকাল মঙ্গলবার 24শে সেপ্টেম্বর অনুব্রত মণ্ডল বোলপুর শহরে পা রাখবেন। তাই তার জন্য তৈরি হয়েছে গেট, স্বাগত জানানোর জন্য। বোলপুরের বিভিন্ন জায়গায় এই ধরনের গেট তৈরির কাজ চলছে অনুব্রত মণ্ডলকে বরণ করে নেওয়ার জন্য, কারণ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগেই ঘোষণা করেছিলেন তাকে বীরের সম্মান দিতে। গোটা বোলপুর শহর এখন অনুব্রত মণ্ডলের ফেস্টুনে সাজিয়ে তোলা হয়েছে। কাজী আমিরুল ইসলামের রিপোর্ট, বীরভূম RCTV, বোলপুর। এখন বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। RCS Network, high speed internet, broadband, cable TV and landline service provider, দুবরাজপুর, বীরভূম। আমাদের এখানে পাবেন BSNL, রেলটেল, সিটি অ্যালায়েন্স, NGO ফাইবারের ইন্টারনেট, কেবল টিভি এন্ড ল্যান্ডলাইন টেলিফোনের কানেকশন নিতে যোগাযোগ করুন। দুবরাজপুর 0346229627 7449000072 9732202011 8207037404। সিউড়ি 034622999995 9647669675 7063544520। ফিরে এলাম বিরতির পর।
বীরভূম জেলার 51তম পীঠের অন্যতম পীঠস্থান হল সতীপীঠ কঙ্কালীতলা। আজ সোমবার 23শে সেপ্টেম্বর বীরভূম জেলা পরিষদের সভাধিপতি ফাইজুল হক ওরফে কাজল শেখ সাধু সন্তদের আসন ও বস্ত্র বিতরণ করেন। বেশ কয়েকদিন আগে অকাল বৃষ্টিতে নদীর জলে ডুবেছিল সতীপীঠ কঙ্কালীতলা। কঙ্কালীতলায় সাধু সন্ন্যাসীরা যারা মন্দির দেখাশোনা করেন তাদের বসার আসনটুকু জলের তলায় চলে গিয়েছিল। সাধুদের বসার মতো কিছু ছিল না। আজকে সাধুদেরকে বসার আসন ও কিছু বস্ত্র তুলে দেওয়া হয়। বীরভূম জেলা পরিষদের সভাধিপতি ফাইজুল হক ওরফে কাজল শেখ আরও জানান, আগামী দিনে যাতে কঙ্কালীতলা জলের তলায় না চলে যায় তার জন্য সেচ মন্ত্রী মানস ভূঁইয়ার কাছে অভিযোগ জানান এবং তিনি নদী সংস্কারের আশ্বাস দেন। আগামী দিনে কঙ্কালীতলা জলের তলায় আর যাবে না বলে জানান তিনি। এদিন তিনি আরও জানান, কাছে খবর আছে যে কয়েকদিন আগে পরপর 1 মাস অন্তর এই কঙ্কালী মায়ের প্রাঙ্গণ জলে প্লাবিত হয়েছিল। তখন আমাদের এখানে যে সাধু সন্ত যারা থাকে, যারা মায়ের সেবায়িত, আমরা অর্থাৎ লক্ষ লক্ষ মানুষ এখানে আসে মায়ের সেবা করার জন্য, পুজো দেওয়ার জন্য। আমরা ফুল বা ফল নিয়ে আসি এবং এই সাধু সন্তরাই মায়ের কাছে মন্ত্র পাঠ করে এবং আমাদের সেই ভোগ আমাদের হাতে তুলে দেয়। স্বভাবতই সেই সাধু সন্তদের বসার যে আসন জলে প্লাবিত হয়ে সেগুলো জলের তলায় চলে গেছে। আমরা তাই নানুর বিধানসভা বিধায়ক আছে, এখানে টিম মামন আছে, আমরা সকলে মিলিতভাবে সংঘবদ্ধভাবে সেই সাধু সন্তদের বসার আসন এবং তাদের জন্য কিছু বস্ত্র আমরা বিতরণ করলাম, যাতে তারাও সন্তুষ্ট থাকে এবং তারা খুশি হয়। এটাই, অন্য কিছু নয়। ও তো বন্যায় ক্ষতি হয়েছে, সেই বিষয়টা মাথায় রেখে কি এই উদ্যোগ? অবশ্যই বন্যায় ক্ষতি হয়েছে সেই বিষয়টা মাথায় রেখেই আমাদের উদ্যোগ। যদিও আপনাদের কাছে খবর আছে যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় মাত্র কয়েকদিন আগে সিউড়িতে আমাদের রাজ্যের মন্ত্রী মাননীয় মানস ভূঁইয়া মহাশয়কে পাঠিয়েছিলেন এবং তিনি কথা দিয়ে গেছেন যে তিনি মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে খবর পৌঁছাবেন যে আমাদের তারাপীঠ মায়ের প্রাঙ্গণ বেশ কয়েক বছর ধরে একটু বৃষ্টি হলেই জলের তলায় চলে যাচ্ছে। তখন এই মূর্তি আমাদের সরিয়ে নিয়ে গিয়ে অন্য কোথাও আমাদের পুজো পাঠ করতে হয়, এটা একসাথে জলের তলায় চলে যায়। তো এটাকে উচ্চ পর্যায়ে বৈঠক করে এবং অত্যাধুনিক যে ব্যবস্থা গ্রহণের মাধ্যমে এটাকে এমন একটা পর্যায়ে জায়গায় নিয়ে যাবে যেন আগামী দিনে এটা জলের তলায় না যায়। তিনি কথা দিয়ে গেছেন তিনি মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে এ খবর পৌঁছাবেন, হয়তো পৌঁছেছেন। তাছাড়াও আমাদের আজ মাননীয় মুখ্যমন্ত্রী আগামীকাল আসছেন বোলপুরে প্রশাসনিক বৈঠকে। এই কঙ্কালী মায়ের মন্দির সম্বন্ধে আমরাও তুলে ধরব। কাজী আমিরুল ইসলামের রিপোর্ট, বীরভূম RCTV, বোলপুর। এখন বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। বঞ্চনার অবসান, শ্রমের সম্মান। 100 দিনের কাজের অদক্ষ শ্রমদানকারীদের জীবনে এলো নতুন প্রভাতের আলো। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে তাদের 2 বছরের বকেয়া মজুরির বঞ্চনার অবসান হল। সম্পূর্ণ রাজ্য সরকারের নিজস্ব তহবিল থেকে 2651 কোটি টাকা ব্যয়ে 59 লক্ষ অদক্ষ শ্রমদানকারীদের বকেয়া মজুরি প্রদান করা হয়েছে। হাসি ফুটেছে রাজ্যের সকল অদক্ষ শ্রমদানকারীদের মুখে। পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তর পশ্চিমবঙ্গ সরকার কর্তৃক জনস্বার্থে প্রচারিত। ফিরে এলাম বিরতির পর। গতকাল রবিবার 22শে সেপ্টেম্বর লোকপুর থানার সভাকক্ষে এলাকার 29টি দুর্গাপুজো কমিটির হাতে এক মনোজ্ঞ অনুষ্ঠানের মাধ্যমে চেক প্রদান করা হয়। দুর্গাপূজা উপলক্ষে সরকারি যে সমস্ত বিধিনিষেধ রয়েছে সেগুলি প্রশাসনিকভাবে আলোকপাত করা হয়, সেই সাথে সময় মোতাবেক বিসর্জন করা ইত্যাদি বিষয়ে আলোচনা করা হয়। এদিনের সভায় উপস্থিত ছিলেন চন্দ্রপুর সার্কেল ইন্সপেক্টর চয়ন ঘোষ, লোকপুর থানার ওসি পার্থ কুমার ঘোষ, বিশিষ্ট সমাজসেবী মৃণালকান্তি ঘোষ, শ্যামল কুমার গায়েন, উজ্জ্বল হক কাদেরি, কাঞ্চন দে সহ বহু বিশিষ্ট ব্যক্তিবর্গ। শেখ রিয়াজুদ্দিনের রিপোর্ট, বীরভূম RCTV, লোকপুর। ভারত সরকারের ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে গত 17 সেপ্টেম্বর থেকে শুরু হয়েছে স্বচ্ছতা হি সেবা 2024 কর্মসূচি, যেটা চলবে মহাত্মা গান্ধীর জন্মদিন তথা আগামী 2রা অক্টোবর পর্যন্ত। সেই উপলক্ষে বীরভূম জেলা নেহেরু যুব কেন্দ্রের সহায়তায় এবং লোকপুর থানার শেবপুর নেতাজি যুব সংঘের পরিচালনায় শুরু হয়েছে এলাকায় প্লাস্টিক মুক্ত পরিষ্কার পরিচ্ছন্নতা তথা সাফাই অভিযান। এদিন স্থানীয় গ্রামের প্রাথমিক বিদ্যালয়, দুর্গা মন্দির, নাটশালা, অঙ্গনওয়াড়ি কেন্দ্র সহ বিভিন্ন জায়গায় প্লাস্টিক কুড়ানো এবং সাফাই অভিযান কর্মসূচি পালন করা হয়। এদিন উপস্থিত ছিলেন ক্লাব সেক্রেটারি কালোসোনা মণ্ডল, ক্লাব সদস্য মটিক পাল, শান্তিরাম মণ্ডল, অঞ্চল মণ্ডল প্রমুখ। এদিন ক্লাব সেক্রেটারি কালোসোনা মণ্ডল জানান, স্বচ্ছতা হি সেবা 2024
শুরু হয়েছে 17 সেপ্টেম্বর থেকে 2রা অক্টোবর অবধি চলবে। তার বীরভূম জেলা নেহেরু নেতৃত্বে আমরা আজ শ্লোকপুর থানার অন্তর্গত শিবপুর গ্রামের শিবপুর নেতাজি যুব সংঘের পক্ষ থেকে এই কর্মসূচি পালন করছি। এবং এখানে রয়েছে যেমন স্কুল, ঘাট, রাস্তা, পথ, অঙ্গনবাড়ি কেন্দ্র, সমস্ত জায়গায় আমরা প্লাস্টিক মুক্ত, বর্জনা সমস্ত কিছু পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করছি। এবং তারই মধ্যে আমাদের যেমন রয়েছে মন্দিরে প্লাস্টিক মুক্ত আবর্জনা এইসবের কাজ আমাদের চলবে 2রা অক্টোবর পর্যন্ত। আমার নাম কালুসোনা মণ্ডল, ক্লাবের সেক্রেটারি, শিবপুর। শেখ রিয়াজউদ্দিনের রিপোর্ট, বীরভূম আরসি টিভি, লোকপুর। প্রাকৃতিক দুর্যোগ ও বন্যা পরিস্থিতির সম্মুখীন হয়ে যেসব হতভাগ্য মানুষ অসহায় হয়ে পড়েছে তাদেরকে আজ সোমবার 23শে সেপ্টেম্বর ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। বীরভূম জেলা তৃণমূল কংগ্রেসের পাঠানো ত্রাণ সামগ্রী আলুন্দা অঞ্চল তৃণমূল কংগ্রেস গ্রামের দুস্থ পরিবারদের ডেকে তাদের হাতে তুলে দিলেন ত্রাণ সামগ্রী। এদিন প্রায় 60 জন পরিবারকে চিহ্নিত করে তাদের বন্যার ত্রাণ সামগ্রী তুলে দেওয়া হয়েছে। এদিন উপস্থিত ছিলেন আলুন্দা অঞ্চল তৃণমূল কংগ্রেসের কনভেনার মোসাদ্দেক হোসেন, আদমা কমিটির চেয়ারম্যান আরিফ হোসেন বাপ্পা, পঞ্চায়েত সমিতির সদস্য সহ প্রধানের প্রতিনিধি, যুব সভাপতি এবং এলাকার সদস্যরা। এদিন পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ জানান, আজকে আমাদের বীরভূম জেলা তৃণমূল কংগ্রেস কমিটির পক্ষ থেকে মমতা ব্যানার্জির নির্দেশ মতো আমরা যে দুস্থ গরিব মানুষরা যারা অতিরিক্ত বর্ষার জলে যাদের বাড়ি ভেঙে গেছিল অথবা বন্যার জলে বা অতিরিক্ত জলটা যারা মানে খুব কষ্টের মধ্যে ছিল তাদের ত্রাণ সামগ্রী বিলি হচ্ছে বীরভূম জেলা তৃণমূল কংগ্রেস কমিটির পক্ষ থেকে। কোথায় বিলি হচ্ছে? এই তো আমাদের আলুন্দা অঞ্চলের গ্রাম পঞ্চায়েতের সামনে আমরা ক্যাম্প করেছি, ক্যাম্পে এখানে বিলি করছি। কতজনকে দেওয়া হবে? এখন আপাতত আমরা 50 থেকে 60 জনকে দেব। পরবর্তী ক্ষেত্রে যদি আবার মাল আসে আমরা চেষ্টা করব আবার সবাইকে দেব। আপনার নাম? আমার নাম আরিফ হোসেন, আমার মা হচ্ছে কর্মাধ্যক্ষ, আর আমাদের সবাই আছে, আমাদের কনভেনর সাহেব আছেন, উপপ্রধান সাহেব আছেন, আমাদের প্রধান প্রতিনিধি আছে, আমাদের আরেকজন পঞ্চায়েত সমিতির মেম্বারের হাজব্যান্ড আছে। ঠিক আছে। পতিত পাবন বৈরাগ্যের রিপোর্ট, বীরভূম আরসি টিভি, সিউড়ি। আজ সোমবার 23শে সেপ্টেম্বর বীরভূম জেলার মুরারই 1 নম্বর ব্লকের অন্তর্গত প্রাণী সম্পদ বিভাগ থেকে প্রায় 385 জন গরিব ও দুস্থ বেনিফিশিয়ারিদের 10টি করে মুরগির ছানা বিতরণ করা হয়। এদিন মুরারই 1 নম্বর ব্লকের অন্তর্গত ডুমুর গ্রাম পঞ্চায়েত ও চাতরা গ্রাম পঞ্চায়েতের গরিব ও দুস্থ বেনিফিশিয়ারিদের মুরগির বাচ্চা বিতরণ করা হয়। প্রায় 4000-এর কাছাকাছি মুরগির ছানা বিতরণ করা হয় বেনিফিশিয়ারিদের। দুস্থ গরিব মানুষের এই মুরগির ছানাগুলিকে বড় করে পরবর্তী ক্ষেত্রে পরিবারের আর্থিক অনটনের কাজে লাগে, সেই জন্যই ব্যবস্থা মুরারই প্রাণী সম্পদ বিভাগের। এদিন এই ছানাগুলিকে বিতরণ করেন মুরারই 1 নম্বর ব্লকের প্রাণী সম্পদ বিভাগের বিএলডিও ডাক্তার অচিন্ত মহান্তি। দীপু মিয়া রিপোর্ট, বীরভূম আরসি টিভি, মুরারই। আজকের সংবাদ এই পর্যন্ত। পরবর্তী সংবাদের জন্য চোখ রাখুন বীরভূম আরসি টিভির পর্দায়। নমস্কার।